এদিকে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়ঙ্কর চাপে পড়েন। ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনার পরিকল্পনার শিকার হন। এসব নিয়ে আওয়ামী লীগের কপাল খুলে যায়। তাদের ক্ষমতায় বসায় কোন আরো এক ধাপ এগিয়ে যায়। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে, পুরো রাষ্ট্রযন্ত্র মিলে ওনাকে বেজ্জিতি করার চেষ্টা তো কম করে নাই। যতটুকু করতে পারছে তার 20 গুণ বেজ্জিতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। কিছু লোক নিয়ে আসছেন যারা নাকি ওনার চেয়েও আনারি। যে কোনো সময় ফুরুত করতে পারেন, যে কোনো সময় উড়াল দিতে পারেন, যে কোনো সময় চলে যেতে পারেন। একদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগ। ট্রাম্পের ভয় ইউনূস মিয়া পেয়ে গেছেন। কোথায় যাবেন ইউনূস? যেখানেই যান বাংলাদেশে ফিরছেন না, এটা কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায়। আসিফ নজরুলের মতো একজন লোকের বিরুদ্ধে কথা বললে বিশাল উপর থেকে কল আসে। আওয়ামী লীগের বিচার না করে আওয়ামী লীগের জামিন হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব। তাকে আসলে পদত্যাগ করতে বললেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান, এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনূস। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণে বাংলাদেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির মসনদে বসলেই যেন সব পাপ মাফ। আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছি। অধ্যাপক আসিফ নজরুল স্যার, 5ই আগস্টের আগ পর্যন্ত ডক্টর আসিফ নজরুল ইসলাম আওয়ামী লীগের কাছে এক ধরনের শত্রু হিসেবে চিহ্নিত ছিলেন। বিভিন্ন সময়ে তার যে অফিস কার্যালয় আছে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগের নানান ধরনের হয়রানিরও তিনি শিকার হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে কেউ হালকা ভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে এই ধরনের একটা টাইমলাইন বেঁধে দেয় আপনার ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তীকালে সরকারকে। ঠিক তখন ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বললেন। তো ডক্টর ইউনূস তিনি আমেরিকায় যাবে আর মির্জা ফখরুল সাহেব তিনি পদত্যাগ করতে বলবেন কিংবা এই ধরনের হংকার দিবেন কেন? এটার পিছনে আরেকটি কারণ হচ্ছে মির্জা ফখরুল সাহেব এটা বুঝতে পারে যে ডক্টর ইউনূস তিনি যে আপনার আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কিংবা তিনি অতি দ্রুত আমেরিকা যাচ্ছে, এটার প্রথম কারণ হচ্ছে 6 মাসের ভিতরে যাতে আমাদের বাংলাদেশে নির্বাচন না হয়, এটা নিয়ে একটা আপনার কি বলে একটা হয়তো একটা রিকোয়েস্ট করবে কিংবা কোনো দরখাস্ত করবে, মানে এরকম একটা কিছু। আমেরিকায় তো অনেক মনে করেন ইউনূসের বন্ধু বান্ধব আছে, যতই হোক সর্বশেষ তিনি কিন্তু যে সরকারি হোক না কেন, অন্তর্বর্তীকালে হোক আর যে সরকারি হোক, তিনি কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের সরকার। সো আমাদের বাংলাদেশের সরকার হিসেবে তার কথাটা কিন্তু আমেরিকা কিন্তু রাখতে বাধ্য কিংবা বহির্বিশ্বে কিন্তু একটা মর্যাদা কিন্তু পাবে। সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে এই ধরনের টাইমলাইন বেঁধে দেয়। অন্যদিকে সমন্বয়কারীরা আরো ব্যাকুল হয়ে গেছে, মানে পাগল পাড়া হয়ে গেছে। কিসের জন্য পাগল পাড়া হয়ে গেছে? আপনার নির্বাচনে তারা যদি অংশগ্রহণ করতে পারে এবং তারাই যাতে বিজয় হয়, এই বিজয়ের আপনার করার জন্য কিংবা সেই ক্ষমতা পাওয়ার জন্য আপনার সার্জিস যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের যে ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশন থেকে তিনি সরে আসছে এবং তিনি যাতে ফুল টাইম আপনার রাজনীতিতে তিনি যাতে দিতে পারে এবং তার দলটাকে তিনি যাতে গুছাইতে পারে, এটার জন্য তিনি এই আপনার বৈষম্য বিরোধী যে ফাউন্ডেশন আসলো সেখান থেকে তিনি সরে আসছে। সেখানে কারে দিছে? সেখানে আপনার অনেকে জানেন এই আন্দোলনে কিন্তু একজন ব্যক্তি ছিল আপনার পানি লাগবে পানি, তার নামটা ঠিক আমার মুগ্ধ আর হচ্ছে স্নিগ্ধ, এটা হচ্ছে 2 ভাই চমস। তো মুগ্ধর যে ভাই আছে
তাকে বর্তমান আপনার জুলাই ফাউন্ডেশনের বানানো হয়। আর সার্জিস আর হচ্ছে হাসনাত তারা বর্তমান রাস্তাঘাটে কিংবা বিভিন্ন জেলায় কিংবা ইউনিয়ন পর্যায়ে তারা যাবে তাদের ম্যান্ডেট কালেক্ট করার জন্য। মানে তারা একটা আপনার সংগঠন তৈরি করবে যাতে তারা আপনার এমপি ইলেকশন করতে পারে কিংবা সরকার ইলেকশন করতে পারে এবং তারা যাতে সরকারে বসতে পারে এটার জন্য। তাহলে আমার একটা প্রশ্ন এখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে, দেখেন কথাটা একটু ক্যাচ করার চেষ্টা করবেন। সেটি হচ্ছে যারা নাকি সার্জিস হাসনাদের কথায় আন্দোলনে এখন পর্যন্ত নেমে যাচ্ছেন এবং প্রতিনিয়ত আপনার নামতাছেন এবং জুলাই কিংবা আগস্টে যারা নাকি আপনার আহত হয়েছেন তারা বর্তমান হসপিটালে কাতরাচ্ছেন বিনা চিকিৎসার অভাবে। আপনাদের উপরে তারা কোনো খেয়াল রাখতেছে না, কোনো কিছুই রাখতেছে না, উল্টো তারা যাতে সরকার গঠন করতে পারে সেখানেও কি সার্জিস হাসনাত ফুল দমে রাজনীতিতে মনে করেন নেমে গেলেন। এর মানে কি আপনি বুঝতেছেন তো যে এরা ক্ষমতার জন্য কতটা মনে করেন ব্যাকুল হয়ে গেছে কিংবা পাগল হয়ে গেছে? আশা করি এই জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এখন পর্যন্ত যারা নাকি সার্জিস হাসনাদের কথায় আপনারা আন্দোলনে কিংবা রাজপথে নেমে যান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি ঘনপিটুনি খান তাহলে মাথায় রাখবেন এটার খরচ কিংবা হসপিটাল খরচ সেইটার যে একটা আপনার কস্ট আছে সেই টাকাটা আপনার ফাউন্ডেশন আছে তো কিংবা আপনার অ্যাকাউন্ট আছে তো কিংবা আপনার সেই ক্ষমতা আছে তো যে উন্নত মানের চিকিৎসা নেবেন কিংবা আপনি আবার পুনরায় সুস্থ হবেন। কারণ আন্দোলনের সময় যে কোনো কিছু হতে পারে। আমি এটার জন্য বলতেছি যে সার্জিস হাসনাত এরা ক্ষমতা লোভী, এরা ক্ষমতার জন্য ব্যাকুল হয়ে গেছে। এর জন্যই তারা ফাউন্ডেশন থেকে আপনার ত্যাগ করে আরেকজনকে দিয়ে তারা ফুল টাইম রাজনীতিতে আসে যাতে ফাউন্ডেশনে আরো ভালোভাবে মানে সার্জিস এতদিন খাইছে ফাউন্ডেশন, এখন আরেকজন খাবে। এটা হচ্ছে আরেকটা টেকনিক যাতে সার্জিসকে কেউ সন্দেহ না করে যে ও ফাউন্ডেশন থেকে কেন সরতেছে না। বুঝতে পারছেন? এটা কি আরেকটা টেকনিক সার্জিসের। এখন আসুন ডক্টর ইউনুস তিনি যদি আমেরিকায় যায় আর 6 মাসের ভিতরে যে টাইম লাইনটা বেঁধে দেয় আপনার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে এই 6 মাসের ভিতরে নির্বাচনে আপনার হতে হবে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকেও অংশগ্রহণ করাতে হবে। মানে আওয়ামী লীগ যাতে সুষ্ঠুভাবে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটাও কিন্তু ডক্টর ইউনুস কিন্তু বলে দেয়। এবং সেখানে ডক্টর ইউনুস তিনি বলে যে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে আপনার গণহত্যা এইটা সেটা তিনি মব জাস্টিস মানে অনেক কিছু দেখাইছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আসলে গোপ তো বেরোয়নি, এদের ডিগ্রিও কমপ্লিট হয়নি এবং এরা পুঁথিগত বিদ্যায় তো শিক্ষিত হতে পারেওনি, চলে গেছেন দেশ চালাতে। আর দেশ চালানোর দায়িত্বভার যখন এদেরকে দেওয়া হয়েছে তখনই এরা যে সব গুলিয়ে গোলারুটি করে দিয়েছেন তা হয়তো আজকে বাংলাদেশের সাধারণ জনসাধারণ বুঝতে পারছেন। অর্থাৎ কোটা আন্দোলনকে সামনে রেখে যে আন্দোলন তৈরি করে এরা আজকে ক্ষমতায় বসেছেন সেই কোটা আন্দোলনকেই ভুলে গেছেন এই হাসনাতরা। আর যার ফলে এবার সাধারণ মানুষ ছাত্রছাত্রীরা এই হাসনাতদের ঘিরে ধরতে শুরু করেছে। কেন আমি এই কথা বললাম? এই ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি ভিডিও দেখাতে চাই যেখানে এই সমন্বয়ক এই হাসনাত এই দেশের ক্ষতিকর এই সকল এলিমেন্টদের ঘিরে ধরতে শুরু করেছে দেশের সাধারণ জনগণ। এই ভিডিওতে সাংবাদিকরা এই প্রথমবারের জন্য সমন্বয়ক হাসনাতকে ঘিরে ধরে প্রশ্ন করছে কিসের এত আপনাদের অহংকার, কিসের জন্য আমাদের সংবাদ পরিবেশন কালেক্ট করতে আপনারা দিচ্ছেন না এবং আপনারা কি ভাবছেন? এই আচরণ তো আপনারা বলেছিলেন শেখ হাসিনার দল আওয়ামী লীগ অর্থাৎ ছাত্র সংগঠন তারা করে। আজকে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন চালিয়ে আপনারা দেশের আরো একই রকম পরিস্থিতি সৃষ্টি করছেন কেন? এই ভিডিওটা আপনারা দেখুন, তারপর এই ভিডিও রিলেটেড আমি কিছু কথা আপনাদের বলতে চাই। আমরা এই জিনিসটা আগে ছাত্রলীগকে দেখতাম, ছাত্রলীগ নেতা কর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর ডমিনেট করতো সবসময়, সেই কাজটা এখন বৈষম্য ছাত্র আন্দোলন করতেছে কিনা? আমরা আমাদের জায়গায় আমরা যখন পরিচয় দিচ্ছি যে আমরা পরিচয় দেওয়ার পরেও ওরা আমাদের সাথে এই বিহেভটা করছে কেন? এবং আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা। মোবাইল বের করে সব ভিডিও বের করতেছিল যারা দেখলেন বেচারা হাসনাত দুদিন আগে অব্দি অত্যন্ত বড় বড় ডায়লগ বাজি করছিল। তারা ভাবছিলেন তারাই দেশের হত্যা কর্তা বিধাতা। মানে কালকে মনে হলো আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দখল করে দিলেন। 24 ঘন্টার মধ্যে চাপে পড়ে সেই রিট পিটিশন উইথড্র করে নিলেন। পরবর্তীকালে তিনি বললেন নয় এই দেশে আওয়ামী লীগ থাকবে নয় হাসনাত থাকবে, অর্থাৎ নয় উনি থাকবেন নয় আওয়ামী লীগ থাকবে। আরে আওয়ামী লীগের যে ইতিহাস, আওয়ামী লীগের যা গৌরব তা
ওর যে হাসনাত তার পিতার জন্মের আগে থেকে আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশ ভারতের বন্ধুত্বের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত, দেশের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত। সেই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে মোছার চেষ্টা করার জন্য তারা আদালত অব্দি চলে গেছেন। এই আদালত অব্দি যখন গেছেন এবং নিজেদের ভুল বুঝতে পেরেছেন, তখন নিজেদের কার্যসিদ্ধি না হওয়ায় মানুষকে উস্কে বলতে শুরু করেছেন, নয় উনি এই দেশে থাকবেন, নয় অন্য দেশে চলে যাবেন। আমার তো মনে হয় উনি অন্য দেশে পালানোর সেফ প্যাসেজটা খুঁজতে শুরু করে দিয়েছিলেন কিছুদিন আগেই। আর কালকে যেভাবে হাসনাতের মুখ কার্যত চুপসে গিয়ে সাধারণ মানুষের প্রশ্নমানের সামনে দাঁড়িয়ে পালানোর পথ খুঁজছিলেন, আমার তো মনে হচ্ছে এই হাসনাত, এই সারজিৎ, এই সমন্বয়কদের নামে যে ভাওতাবাজি এই পাড়ার মস্তানরা শুরু করেছিলেন, তাদের দিন হয়তো বাংলাদেশের মাটিতে শেষ হয়ে গেছে। ওইখানে আমরা দায়িত্ব পালন করার সময় গণমাধ্যম কর্মীরা বাধার সম্মুখীন হয়েছে কেন? না আপনি এবিসি কোনো স্টেটমেন্ট তখন দেননি, উপরে কোনো কথা বলেননি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন ওখানে তথ্য সংগ্রহ করতে চাই, তখন আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা দালাল। আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে গিয়ে দালালি হয়, তাহলে আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ কোথায় করলেন আপনারা? এই হাসনাত বলেছিলেন ডম্বুর বাঁধ কেন খোলা হলো, 7 সিস্টার্স আমরা ধ্বংস করে দেব, 7 সিস্টার্স আমরা দখল করে দেব। কোথায় গেল আজকে হাসনাতের 7 সিস্টার্স এর হুমকি? কোথায় গেল সেই কোটা আন্দোলনের নামে স্বপ্ন দেখানো সেই কথাগুলো? আজকে যে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে এই হাসনাতদের উত্থান, আজকে মোহাম্মদ ইউনূসের শাসনকালের 150 দিনে একটা দিনও কোটা আন্দোলন নিয়ে কথা বলেছেন এই হাসনাতরা? ক্ষমতায় যাওয়ার পর সেই কোটা এখনো কেন আছে? সেই কোটা আন্দোলনকারীদের পাশে হাসনাতরা কিসের জন্য নেই? এবং যে কোটা নিয়ে বাংলাদেশের আন্দোলনের সূত্রপাত, সেই কোটা কেন ভুলে গেলেন হঠাৎ করে এই সমন্বয়করা? এই প্রশ্ন আজকে সেই ছাত্ররাই তুলতে শুরু করে দিয়েছে, যার ফলে বাংলাদেশ ফের একবার কোটা বিরোধী আন্দোলনের সাক্ষী থাকলো। বাংলাদেশের শহীদ মিনার, তার আগের দিন ঢাকা কলেজের সামনে একদল ছাত্ররা ফের বিক্ষোভ দেখালেন কোটা বিরোধিতা করে। অর্থাৎ শেখ হাসিনার সরকার যে কোটা বিরোধী আন্দোলনকে মান্যতা দিতে গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, এবং সেই কোটা আজও বাংলাদেশে থেকে গেছে কেন? এই মোহাম্মদ ইউনূস সরকার যে কোটার ফলে ক্ষমতায় বসেছেন, সেই কোটা আজও বাংলাদেশের প্রধান সমস্যা হয়ে আছে কেন? সেই উত্তর এই হাসনাতদের কিন্তু দিতে হবে, এবং সাধারণ ছাত্র জনতা আজ হাসনাতদের এই উত্তর দেওয়ার জন্য ঘিরে ধরেছেন। এই হাসনাতদের একটা অদ্ভুত স্ট্র্যাটেজি শেষ 150 দিনে আমি দেখেছি। যখনই এদেরকে মানুষ প্রশ্ন করেন, তখনই এরা বলেন এটা ভারতের জন্য হয়েছে। আপনি কিছু একটা প্রশ্ন করবেন, এদের বলে দেবেন শেখ হাসিনা করে দিয়ে চলে গেছে, শেখ হাসিনা দেশের সম্পত্তি লুটে চলে গেছে। আরে তোমরা 150 দিনে এমন কি করেছো যেন সাধারণ মানুষের সুরাহা হয়েছে? আজকে জিনিসপত্রের দাম, অর্থনৈতিক মন্দা, ব্যাংকগুলো দেউলিয়াপনা, বস্ত্র শিল্পের অবনতি, আইন শৃঙ্খলার চূড়ান্ত ফেইলিয়ার, দেশের সংখ্যালঘুর উপর নিপীড়ন, অত্যাচার, সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ এক নজির সৃষ্টি করেছে। আর শুধু আমরা বলছি না, আজ দেশ বিদেশ একাধিক জার্নাল আপনি দেখুন, একাধিক নিউজ পেপার দেখুন, তারা এই কোটা আন্দোলন যে কত বড় ভাওতাবাজি তা কিন্তু আজকে গোটা বিশ্বের সামনে এক্সপোজ করে দিয়ে চলে গেছে। আর জো বাইডেন যাওয়ার আগে তো স্বয়ং মোহাম্মদ ইউনূসকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন তার সঙ্গে আর জো বাইডেন কখনো থাকবেন না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছেন, ফলে জো বাইডেনের এই মোহাম্মদ ইউনূসকে আর সমর্থন করার জায়গাটাও নেই। কিন্তু আমার স্পেসিফিক প্রশ্ন হলো, এই হাসনাতরা কি করলেন? যে কোটার নামে আন্দোলন করে তারা ক্ষমতায় বসলেন, সেই কোটা বিরোধী ছাত্রদের কেন ভুলে গেলেন হাসনাতরা? সেই কোটা, এই যে প্রবলেম ক্রিয়েট হয়েছিল, মানে যে কোটাকে সামনে রেখে সেই প্রবলেম, সেই সমস্যা আজও কেন থেকে গেল? কেন সরকারের পক্ষ থেকে হাসনাতরা এখনো এই কোটা, এই পার্টিকুলার বিষয়টার সলিউশন খুঁজে পেলেন না? অর্থাৎ আজকে কি ধরে নেওয়া যায় পুরোটাই ছিল ক্ষমতা দখলের খেলা? অর্থাৎ ছাত্র রাজনীতি করতে গিয়ে দেশ চালানো রাজনীতির সার্কেলে এসে তারা শুধু ক্ষমতার অপব্যবহার করে গেলেন। আজকে সাংবাদিকরা আজকে হাসনাতকে ঘিরে ধরে প্রশ্ন করছেন কেন তারা খবর পরিবেশন করতে পারছেন না। দিয়েছেন 21 জানুয়ারি তিনি সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু ইন্টারপোলের তরফ থেকে যাচাই করে আমরা নিশ্চিত হয়েছি এটি ভুল ও মিথ্যা তথ্য। শুধু তাই নয়, ভারতের সাথে বন্দি বিনিময় প্রত্যার্পণ চুক্তির ভুল ব্যাখ্যাও তিনি দিয়েছেন সংবাদ সম্মেলনে। 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি সাংবাদিকদের বলেছিলেন, জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে এনে আন্তর্জাতিক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এরপর 12 নভেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে। সবশেষ 21শে জানুয়ারি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। সংবাদ সম্মেলনের শেষ প্রান্তে একজন সাংবাদিক বিষয়টি নিয়ে আবারও ক্লিয়ার হতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, রেড নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক করতে প্রথমে আমরা ইন্টারপোলের ওয়েবসাইট চেক করি। সেখানে আমরা দেখতে পেয়েছি ইন্টারপোলে বাংলাদেশি হিসেবে মোট 63 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে, কিন্তু সেই 63 জনের মধ্যে কোনো নারী নেই এবং শেখ হাসিনার নামে কারো নাম ইন্টারপোলের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়নি। এরপর আমরা বিষয়টি যাচাই করতে ইন্টারপোলের সাথে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার নামে কোনো বাংলাদেশের নাম রেড নোটিশের লিস্টে অন্তর্ভুক্ত করা হয়নি। 10 নভেম্বর আমরা একটা ভিডিওতে তথ্য প্রমাণ সহ বলেছিলাম, ইন্টারপোলের নিয়ম অনুযায়ী সরকারের পক্ষে এই ধরনের রেড নোটিশ জারি করা সম্ভব নয়। কারণ কি? কারণ হলো ইন্টারপোলের নিয়ম অনুযায়ী কোন রাজনৈতিক নেতার নামে রেড নোটিশ জারি করা যায় না। ইন্টারপোল বিশেষজ্ঞ এবং অতীতে বাতিল হওয়া নোটিশগুলো ঘেটে আমাদের বিশ্লেষণ হলো, সরকারের পক্ষে ইন্টারপোলের মাধ্যমে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে ধরা সম্ভব নয়। 21শে জানুয়ারি সংবাদ সম্মেলনে ডক্টর আসিফ নজরুল আরো একটি বিষয় ভুল ব্যাখ্যা দিয়েছেন। সেটি হলো, তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে। শেখ হাসিনাকে যদি ভারত সরকার ফেরত না দেয় তাহলে সেটি হবে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দী প্রত্যার্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের বিশ্লেষণ হলো, এখানেও ডক্টর আসিফ নজরুল বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। বাংলাদেশের সাথে ভারতের বন্দী বিনিময় চুক্তি আছে। চুক্তিটি হয়েছিল 2013 সালে। 2016 সালের চুক্তিতে নতুন একটি ধারা যোগ করা হয়, যার ফলে প্রত্যার্পণের প্রক্রিয়া আরো সহজ হয়। এখানে বলা হয় ন্যূনতম 1 বছরের সাজা হতে পারে। এমন মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দী হস্তান্তর করতে হবে। বাংলাদেশ চুক্তির 6 নম্বর ধারা অনুযায়ী ফেরত চেয়েছে এরই মধ্যে শেখ হাসিনাকে, কিন্তু সেখানে একটি যদি আছে। যদিটি হলো চুক্তির 8 নম্বর ধারা, যেখানে স্পষ্টভাবে বলা আছে, রাজনৈতিক কারণে বা উদ্দেশ্য প্রণীতভাবে কারোর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মনে করা হলে ফেরতের অনুরোধ খারিজ করা যাবে। চুক্তির 8 নম্বর ধারা অনুযায়ী ভারত বা বাংলাদেশ দুই দেশই অনুরোধ খারিজ করে দিতে পারে। আমরা একটু দেখতে চাই, ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার পর আরো বেশ কিছু বিষয় বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের দিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না, কিন্তু কয়েকদিনের মধ্যে তিনি 180 ডিগ্রি ঘুরে যান। নিজের মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন করে মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান যুক্ত করার উদ্যোগ নেন। তথ্যটি সংবাদ সম্মেলনে যাওয়ার একদিন পরই ক্যাবিনেটে তার মন্ত্রণালয় থেকে যে খসড়া উপস্থাপন করা হয়েছিল সেখানে ছিল না ওই বিধান। দায়িত্ব নেওয়ার আগে তিনি টক শোতে 26 লাখ অবৈধ ভারতীয় কাজ করছে বলে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা 20শে জানুয়ারি জানিয়েছেন, সব মিলিয়ে বাংলাদেশের অবৈধ বিদেশির সংখ্যা 49,266 জন। প্রশ্ন হলো, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েও আইন সম্পর্কে ভুল ব্যাখ্যা, বিভ্রান্তিকর তথ্য কেন দেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল? অতীতের রাজনৈতিক সরকারগুলোর অনেক মন্ত্রীর মতো তিনি কি দেশের অধ্যাপক আসিফ নজরুল স্যার 5ই আগস্টের আগ পর্যন্ত ডক্টর আসিফ নজরুল ইসলাম আওয়ামী লীগের কাছে এক ধরনের শত্রু হিসেবে চিহ্নিত ছিলেন। বিভিন্ন সময়ে তার যে অফিস কার্যালয় আছে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগের নানান ধরনের হয়রানিরও তিনি শিকার হয়েছেন, বা আমলা মন্ত্রী পর্যায়ে তিনি টার্গেটেড একজন ব্যক্তি ছিলেন। এরপর সরকার পতন হলো। অন্তর্বর্তী সরকারের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা তিনি। কেউ কেউ বলে থাকেন যে ডক্টর ইউনূসের সরকারটাকে পেছন থেকে যারা চালাচ্ছেন তাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ইসলাম একজন, আর খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি এই মুহূর্তে আছেন। তো ক্ষমতায় বসার পর তাকে নিয়ে আলোচনা সমালোচনা নানান ধরনের অনলাইনে সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি থেকে শুরু করে অনেকেই নানান হুমকি ধামকেও তাকে বিভিন্ন সময় দিচ্ছেন। এই সকল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে আসিফ নজরুল ইসলাম তার কাজের সফলতা আসলে কতটুকু আনতে পারছেন। আজকে আমরা যে সুসংবাদটা দিতে যাচ্ছি, আসিফ নজরুল স্যারের গতকালকে তিনি যে সুসংবাদটা দিয়েছেন, এতে পুরো বাংলাদেশের পোলাপাইন, বিশেষ করে পোলাপাইন মেয়েরা সবাই, আমার কাছে মনে হয় যে আমজনতা যারা অ্যাডাল্ট আছেন, ম্যাচিউর আছেন, প্রত্যেকেই খুশি উচ্ছ্বসিত হয়েছেন। আর বিশেষ করে আরেকটা সুসংবাদও আছে, সেটা আমি ভিডিও শেষ প্রান্তে দিচ্ছি। তো আচ্ছা, আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, এখন থেকে
যুবকরা যুবতীরা বিয়ের ক্ষেত্রে সরকারি কোনো ট্যাক্স দিতে হবে না। এতদিন যাবৎ বিয়ের ক্ষেত্রে সরকারি যে ট্যাক্স নির্ধারিত ছিল সেটাকে প্রত্যাহার করা হয়েছে। আর এছাড়া কাবিননামায় কুমারী শব্দটা প্রত্যাহার করা হয়েছে। কুমারী প্রত্যাহার করে আপনার গতকালকে তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি। বিয়ের কাবিননামায় এখন থেকে শুধুমাত্র অবিবাহিত এই শব্দটা থাকবে। এছাড়া বিয়ের ক্ষেত্রে যেই ট্যাক্স আপনার নির্ধারিত ছিল সেটাকেও সরকার আপনার সরিয়ে নিয়েছে। তো এর পাশাপাশি আমরা যদি দেখি আরেকটা বিষয় হচ্ছে আলেমদের দাবির মুখেও আরেকটা সিদ্ধান্ত এখানে আসছে, একাধিক বিয়ে যারা করতে চান তাদের জন্য সুসংবাদ, সেখানেও কর বাতিল করা হয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে অথবা প্রথম স্ত্রী থাকা অবস্থায় আরো একাধিক বিয়ে করলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমরা বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে আপনার কর আরোপ করা হয়েছিল, সেইটাও বাতিল করে দিয়েছে সরকার। আসিফ নজরুল বলছেন যে বিবাহ সম্পাদনে আরোপিত যে করগুলো ছিল মন্ত্রণালয় এই অযৌক্তিক করগুলোকে বাতিল করেছে। তো আপনার আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে ঢাকার 2 সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মানুষের জন্য 2016 সালে একটা বিশেষ কর আরোপ করা হয়েছিল। ওই কর অনুযায়ী প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য এখানে কিছু জায়গায় কর দিতে হতো। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে 5,000 টাকা, দ্বিতীয় স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য বরকে 20,000 টাকা কর দিতে হবে, আর চতুর্থ বিয়ের জন্য বরকে কর দিতে হবে 50,000 টাকা। আর স্ত্রী মানসিক ভারসাম্যহীন বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। এরপরে 200 থেকে 500 টাকা ছিল। আর বিয়ের ট্যাক্সে অলরেডি এখানে সাইন করে দেওয়া হয়েছে। আর আজকের থেকে আপনারা চাইলে আমরা যদি দেখি ট্যাক্স ছাড়া আপনি বিয়ে করতে পারবেন। তো আমি মনে করি এটা খুবই সুন্দর একটা জিনিস দিয়েছে, যাদের একাধিক বিয়ে করার সুযোগ আছে বিয়ে করেন, কোনো সমস্যা নাই, সরকার বিয়ের ট্যাক্স ফ্রি করে দিয়েছে। আর এতে আমি দেখছি যে সবাই বিষয়টাকে পজিটিভ নিয়েছে। অনেক আলেমদের দাবি ছিল যে বাংলাদেশে বিয়ের এই করটাকে প্রত্যাহার করে নেওয়া। তো আরেকটা সুসংবাদ যেটা বলছিলাম, ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনে আমার মতন অনেক মানুষ সারা বাংলাদেশে একসময় বিপদে পড়ছিল। আমরা যখন আওয়ামী লীগ সরকারের সময় কথা বলতাম তখন আপনার হয়তো কি যে ডিবি, এসবি, মন্ত্রিপরিষদ থেকে বিভিন্ন চিঠি যেত লোকাল থানাগুলোতে, সেখানে নানান ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চলতো। কেন? অনলাইনে কেন আমরা কথা বলি। আর বাংলাদেশে থেকে যারা কথা বলতেন খুব সহজে বলতেন না, বললেই কিন্তু মামলা খাইতেন ডিজিটাল নিরাপত্তা আইনে। তো যারা মামলা খাইছেন এবং কি যারা অনলাইনে অফলাইনে যেখানে যে মামলা খাইছেন তাদের জন্য খুশি সংবাদটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল বলছেন যে এটার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সারা বাংলাদেশে এই যে রাজনৈতিক যে মামলাগুলো, ফ্রিডম অফ স্পিচ বা আমরা বিভিন্ন বক্তব্যের জন্য যারা যেখানে ঝামেলা ছিল, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। আমি মনে করি এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। ইভেন ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। আমরা চাই এই সরকার অন্তত বাক স্বাধীনতার জায়গাটাকে মেক শিওর করুক। তবে বাক স্বাধীনতার নামে কাউকে গালাগালি করা, কারো গোষ্ঠী উদ্ধার করা, কারো চরিত্র হনন করা, এটারও আবার আসলে সুযোগ নেই, কারণ আমরা সুযোগ পাইলে এটার অপব্যবহারই করি। জনগণের তোপের মুখে পিছু হটা সরকার, ইউনূস সরকার, এই প্রসঙ্গটি নিয়ে আপনারা জানেন যে গত 9 জানুয়ারি ইউনূস সরকার শতাধিক পণ্যের উপর এক অধ্যাদেশের মাধ্যমে ভ্যাট আরোপ করেছিল, ভ্যাট বর্ধিত করেছিল। আগে যেটি ছিল তার থেকে বাড়িয়েছিল। আগে যেটি 5% ছিল 5 থেকে 15%, যেটি 7.5% ছিল সেটি 15% করা হয়েছিল। এ নিয়ে বেশ কদিন ধরে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আলোচনা সমালোচনা হবার কারণটা তো সঙ্গত, কারণ মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের নিত্য পণ্যের দাম আরেক দফা আকাশ ছুঁয়েছে। প্রত্যেকটি পণ্য প্রায় 20 থেকে 30% বেড়ে গেছে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। এই বেড়ে যাওয়ার মধ্যেই ইউনূস সরকার নতুন করে শতাধিক পণ্যের উপরে ভ্যাট আরোপ করেছে, যার দরুন জনমনে নিদারুণ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে গেছে। যখন চারপাশে সমালোচনা হচ্ছে, ঠিক তখন ইউনূস সরকার ভ্যাট আরোপ থেকে কিছু কিছু পণ্য থেকে পিছু হটলো। এই ভ্যাট আরোপটি করেছিল আইএমএফ এর প্রেসক্রিপশনে, আইএমএফ এর
একটা ঋণ আছে $4.7 বিলিয়ন বিগত আওয়ামী লীগ সরকারের আমলের। এর মধ্যে 3টা কিস্তি পেয়েছে সরকার আওয়ামী লীগের আমলে, 4র্থ কিস্তি পাবার সময় হয়ে গেছে। এই কিস্তি পাবার জন্য IMF প্রেসক্রিপশন দিয়েছে যে রাজস্ব আয় বাড়াতে হবে। কিভাবে বাড়াবা সেটি দেখো। কারণটা হচ্ছে বাজেটের অর্থ বছরের প্রথম 5 মাস জুলাই টু নভেম্বর রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে 42,000 কোটি টাকা কম আয় হয়েছে, রাজস্ব আহরণ হয়েছে। আহরণ কম হবার কারণটা হচ্ছে কাজ চলছে না, সরকারি দপ্তরে কাজ চলছে না। এখন উপায় IMF এর 4র্থ কিস্তির ঋণ বের করতে হলে ভ্যাট বাড়াতে হবে। সেই জায়গায় ভ্যাট বাড়িয়েছে শতাধিক পণ্যে, কিন্তু সেখান থেকে বুধবার সরকার পিছু হটেছে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে। খবরে বলা হচ্ছে যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড। এই তালিকায় রয়েছে মুঠোফোন সেবা, ওষুধ, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ ইত্যাদি। বুধবার এ সংক্রান্ত 4টি আদেশ জারি করেছে NBR। কি কি পণ্যের ভ্যাট প্রত্যাহার করলো সেটি দেখি। সেটি হচ্ছে যে মুঠোফোনের কথা বলার ক্ষেত্রে ভ্যাট যেটি আরোপ করা হয়েছিল প্রত্যাহার করলো। মুঠোফোনের সিম বা রিং কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে। অন্যদিকে ইন্টারনেট সংস্থার সেবার উপর আরোপিত 10% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। রেস্তোরাঁর বিল আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের উপর 5% ভ্যাট আরোপ হবে। রেস্তোরাঁর খাবারের বিলের উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। পোশাক, মিষ্টি ও অন্যান্য রেস্তোরাঁর মতো তৈরি পোশাকের ক্ষেত্রেও ভ্যাট কমানো হয়েছে। নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার করা হয়েছে 7.5%। 9 জানুয়ারি যা বাড়িয়ে 15% করা হয়েছিল, এখন বাড়তি সেই হার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে বাড়তি ভ্যাট থাকছে ব্র্যান্ডের পোশাকের ক্ষেত্রে, এক হার করা হয়েছে 10%। 9 জানুয়ারির আগে তা ছিল 7.5%। মিষ্টির দোকানেরও ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। 9 জানুয়ারির আগে মিষ্টির দোকানের 7.5% ভ্যাট ছিল, ফলে মিষ্টির দোকানে ভ্যাট হার বাড়ল 2.5%। এছাড়া নন এসি হোটেলের উপর ভ্যাট হার 15 থেকে কমিয়ে 10% করা হয়েছে। অন্যদিকে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে, এখানেও 10% ভ্যাট আরোপ করা হয়েছে। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার 2.4% বাড়িয়ে 3% করা হয়েছিল, এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে ওষুধের দাম বাড়বে না বলে মনে করে NBR। ভ্যাট আরোপের আগে সরকার চিন্তা করেনি যে এইভাবে সমালোচনা হবে। তবে এটি ঠিক, ভ্যাট যেহেতু আরোপ করা হয়েছে, এখন নতুন করে এটি প্রত্যাহার করাতে যেসব পণ্যের দাম বেড়ে গেছে, আপনি কি মনে করেন যে এই বাংলাদেশে সেসব পণ্যের দাম কমবে? এটি বাংলাদেশ, এটি বাংলাদেশের ব্যবসায়ী সমাজ। একবার যদি দাম বাড়ায় সেটি কিন্তু সহসা কমবে না। এই যে দাগ, এই যে ক্ষত যে তৈরি করা হলো, এই ক্ষতটা কিন্তু থেকেই যাবে। আরেকটি ক্ষেত্রে সরকার নিজেদের প্রত্যাহার করে নিয়েছে, সেটি হচ্ছে অপপ্রচার সংক্রান্ত মাউসির সেই বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত। আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করা হলে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 19 জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। পরে নানা সমালোচনার মুখে বিজ্ঞপ্তিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, এই বিজ্ঞপ্তি জারির বিষয়টি অবগত ছিলেন না তিনি।
শিক্ষা উপদেষ্টা, আগে মন্ত্রী, মন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিত্ব, অর্থাৎ মন্ত্রী যে কাজ করেন উপদেষ্টা সেই কাজটি করেন। তার তো এসব ছোটখাটো বিষয়ে জানবার কথা নয়, কিন্তু তার অধীনস্থ প্রতিষ্ঠান এ ধরনের জনবিরোধী কাজ করছে কেন, সেটি করে আবার ফিরিয়ে নিতে হচ্ছে কেন? এতে করে মূল কাজের বাইরে গিয়ে এসব কাজ করবার কারণে এই সরকারটি বিতর্কিত হয়ে গেছে। দেখুন, আজ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের 1 মাস পূর্ণ হতে চলেছে, পাঠ্য বই হাতে পায়নি। পাঠ্য বই দেওয়ার নামে নামগন্ধ নেই, অথচ শিক্ষার্থীদের সতর্ক করে দেওয়া হচ্ছে যে সরকারের বিরুদ্ধে, সরকারের সমালোচনা করা যাবে না। প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হচ্ছে সরকারকে সমালোচনা করা যাবে না। এ কোন যুগে এসে পড়েছে বাংলাদেশ? এগুলো তাই আলামত। আরো কত রকমের সরকার জনবিরোধী কর্মকাণ্ড করছে, ফেসবুকে লিখবার কারণে চাকরি পর্যন্ত চলে গেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু, কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণঅভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।